ভাইবে দিয়েছেন টুকটাক, তারপর আমি মোটামুটি দেখি আসিয়া, যেহেতু 9টা বেজে গেছে, মেয়ে আছে ফাতিহা আক্তার, এখান থেকে শুরু করি, সবাইকে নিব সমস্যা নাই। ফাতিহা আক্তার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আম, আপনার ভাইবে কবে? স্যার আমার ভাইবা 30 তারিখে সকাল 8টা 30-এ। আচ্ছা আচ্ছা। তো আপনি বলেন, মব জাস্টিস বলতে কি বুঝেন? স্যার মক জাস্টিস বলতে স্যার এই মুহূর্তে মাথায় আসছে না, আচ্ছা আচ্ছা। সরি। আচ্ছা, আপনি বর্তমানে একটা পুলিশ সংস্কার কমিশন গঠিত হয়েছে, এটার প্রধানের নাম কি? সরি স্যার, আচ্ছা আচ্ছা। মনে পড়তেছে এখন না। বাংলাদেশের পুলিশের প্রধান কে? স্যার মইনুল ইসলাম স্যার। হ্যাঁ, ওই যে আপনি বলবেন যে আইজিপি মইনুল ইসলাম, উনি কি বিপিএম বার পিপিএম বার কি আছে কিনা এরকম বলবেন। আচ্ছা, বাংলাদেশের পুলিশের যে এখন যে আইন শৃঙ্খলার যে অবস্থা, এটা জি স্যার। এটা এটা আপনি কিভাবে দেখেন? স্যার প্রথমত পুলিশ বাহিনী কখনোই পেশাদার বাহিনী হিসেবে গড়ে উঠতে পারেনি। যখন যে সরকার এসেছে তখন সে সেভাবেই সেটাকে ব্যবহার করে গেছে। তো এর জন্যই বর্তমানে একটা বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। তো সংস্কারের মাধ্যমে আশা করি ভালো কিছু হবে সামনে। আচ্ছা, সংস্কারের ক্ষেত্রে প্রথম কোন জিনিসটা সংস্কার করা উচিত বলে মনে করেন আপনি? সংস্কারের ক্ষেত্রে প্রথমেই পুলিশকে মানে রাজনৈতিক দল থেকে বিচ্ছিন্ন করা উচিত বলে আমার মনে হয়, তাহলে হয়তোবা অনেকাংশেই আচ্ছা, সংস্কার এত হয়ে কিছু হলো, আসবে। পুলিশের বিরুদ্ধে এত কিছু হলো, তারপরেও আপনি পুলিশে আসতে চাচ্ছেন, আপনি কি পুলিশে জয়েন করবেন? ভয় লাগে না? জি স্যার। না স্যার, আমার কাছে মনে হয় যে সবসময় যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়া এবং চ্যালেঞ্জিং একটা পেশা, এবং আমার কাছে মনে হয় যে পুলিশে জয়েন করার মাধ্যমে প্রত্যক্ষভাবে জনগণের সেবা করার একটা সুযোগ পাওয়া যায়। আপনার জেলা কোনটি? স্যার মানিকগঞ্জ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে ফাতিহা, আমরা শর্টকাটভাবে একটু ভাইবেটা নিই, যেহেতু অনেক সময় হয়ে গেল। তবে ভালোই পারছেন, আর এই বিষয়গুলো কিছু কিছু বিষয় এখনও করবেন, সামনে অনেক কিছুর যেগুলো নর্মাল স্যার উত্তর দেওয়ার দরকার এগুলো জানবেন। আচ্ছা, এবার আমরা চলে মনে আসি। হয় না এখনো। হুম হুম। ওগুলো এই যে চালু করে দেন, এখান থেকে আস্তে আস্তে বুঝবেন। আচ্ছা, আতিক ইসলাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ আতিক, আপনার পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ আতিক ইসলাম। আমার জেলা টাঙ্গাইল। আমি সরকারি সাদত কলেজ থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা বলেন তো, বর্তমান বাংলাদেশের বিচারপতির নাম কি, প্রধান বিচারপতির নাম কি? সরি স্যার, আমি বিষয়টি স্যার আচ্ছা আচ্ছা, বাংলাদেশের মনে করতে পারতেছি না। বাংলাদেশ পুলিশের প্রধানের নাম কি? আইজিপি মইনুল ইসলাম। আচ্ছা আচ্ছা। আপনি বলেন তো, পুলিশ কমিশনারের নাম কি, ডিএমপি পুলিশ কমিশনার? সরি স্যার, এটা স্যার আমি মনে করতে পারতেছি না স্যার। আচ্ছা, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার নাম কি? স্যার বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার নাম, সরি স্যার। আচ্ছা, এই যে যে আন্দোলন হয়েছিল এখানে অনেক পুলিশকে মারা হয়েছে, তো সেক্ষেত্রে আপনি এক্ষেত্রে আপনার মন মানসিকতা কি, যে আপনি এই যে পুলিশকে মারা হলো, কেন মারা হলো? স্যার দেশ স্বাধীন স্যার দেশ স্বাধীনের পর থেকে আমাদের বাংলাদেশ পুলিশকে একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। আহ, তো স্যার বলতে তো বলতে পারতেছি না স্যার, আচ্ছা ঠিক আছে, সরি আপনার স্যার। কথা কিন্তু শুরু ঠিক হয়েছিল, তো আপনি বলবেন যে হ্যাঁ, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল, এবং পরবর্তী সময় পুলিশ একটা ফ্যাসিস্ট সরকারের সাথে কাজ করেছে, যেটা এক জনরোষে পরিণত হয়েছিল, এর ফলে একটা জনবিক্ষোভে পরিণতি হয়েছে। তবে আমি মনে করি যে এভাবে এটা না করে তাদেরকে বিচারের আওতায় তুলে দেওয়াই মানে ভালো ছিল, এরকম আর কি, শেষ করবেন আর কি। ওকে আতিক, ঠিক আছে। স্যার আরেকটা প্রশ্ন করেন স্যার, আরেকটা প্রশ্ন স্যার, ওরে আল্লাহ প্লিজ রে। স্যার, আমার অনেক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার শেষ প্রশ্ন, এটা যদি পারেন তাহলে অবশ্যই আপনার চাকরিটা হবে। আচ্ছা বলেন, জি স্যার। এই যে আপনি হাসি দিচ্ছেন না, এর জন্য আপনার চাকরিটা হবে না, ঠিক আছে?
এভাবে হাসি দেওয়া যাবে না। স্যার আমি আপনাকে ওখানে আসে দিব না স্যার, ঠিক আছে আচ্ছা স্যার। আচ্ছা, ঠিক আছে, আপনি সিরিয়াস থাকবেন, ওকে। আচ্ছা, আপনি বলেন জি যে স্যার। বাংলাদেশের সংবিধান এখন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী কি রাষ্ট্র পরিচালিত হচ্ছে এখন? স্যার বাংলাদেশের সংবিধান অনুযায়ী বর্তমানে রাষ্ট্র পরিচালনা হচ্ছে না স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে এটার ভিত্তি কি, যৌক্তিকতা কি? স্যার স্যার আমি যতটুকু বলতে পারি সেটা হলো স্যার, অন্তর্বর্তীকালীন সরকার অতিবাহিত হওয়ার পরে তার সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে হুম আমাদের বাংলাদেশে যে নতুন সরকার আসবে হুম। তারা একমাত্র স্যার সংবিধানের ধারক এবং বাহক হবে, এবং কি তারাই সংবিধানের পূর্ণত আচ্ছা অনুযায়ী আচ্ছা বাংলাদেশকে পরিচালনা করতে পারবে স্যার। আমি আমার ব্যক্তিগত মত থেকে এটাই ধারণা করি আচ্ছা আর কি আচ্ছা। স্যার। যাই হোক, আপনি ওই যে সময়ের কি যেন একটা মানে কি যেন একটা বাস্তবতা আছে না, আপনারা জানেন না কি যেন, নেসেসিটি অফ, জি জি জি। আচ্ছা আচ্ছা, ওই ওই ওয়ার্ডটা ইউজ করতে পারেন, কি যেন আর কি। ওকে, ঠিক আছে আতিক। জি স্যার। ইফতেখার আহমেদ। সালাম আলাইকুম স্যার। হ্যাঁ, ইফতেখার, আপনার পরিচয়টা দেন। স্যার আমার নাম মোহাম্মদ নাইম ইসলাম। আমি আমার জন্মস্থান কুমিল্লা। আমি পড়ালেখা করেছি, বিবিএ এমবিএ চলতেছে। আমার বাবা একজন কৃষক। আর এই তো স্যার। আচ্ছা আচ্ছা, ওকে। তো কুমিল্লা, এখন কুমিল্লার তো ভালো সময় নাকি? জি স্যার, অবশ্যই। আচ্ছা আচ্ছা, তা আগে কি কুমিল্লা খারাপ ছিল? না স্যার, সবসময় ভালো ছিল, এখন মোটামুটি আরো ভালো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি বলেন তো যে বাংলাদেশের বর্তমানে পররাষ্ট্র উপদেষ্টার নাম কি? পররাষ্ট্র উপদেষ্টার নাম মোহাম্মদ জসিমউদ্দিন। না, উনি জসিমউদ্দিন তো সচিব, কিন্তু উপদেষ্টা কে? পররাষ্ট্র উপদেষ্টা, সরি স্যার, এটা বলতে পারি। ওই যে আপনি বলেন না পররাষ্ট্র উপদেষ্টা, মানে আপনি আমাকে আবার প্রশ্ন করতেছেন, এইগুলো কিন্তু করা ঠিক না নাইম, ঠিক আছে? যাই হোক, আজকে একটু হাসতে হাসতে আপনাদের একটু ফ্রি করছি, ঠিক আছে? ওই যে যে আলাদা প্রশ্ন করা যাবে না। আচ্ছা, এই অবস্থায়ও আপনি কেন পুলিশে আসতে চান? আপনি তো জানেন যে আহ, পুলিশের প্রতি মানে এখন পুলিশের মন মানসিকতা হলো পুলিশ তার চাকরি ছাড়তে পারলেই বাঁচে, তারপরেও আপনি কেন পুলিশে আসতে চাচ্ছেন কেন? স্যার আমাদের দেশের যে একটা ক্লান্তিকালীন সময় গেছে, সেখানে পুলিশ তার যেটা দেওয়ার দরকার ছিল সেই আপনি খান? জিনিসটা তারা দিতে পারেনি। কিছু ব্যক্তি স্বার্থের কারণে ও আচ্ছা, তারা তাদের এই আনা যেটা যাবে? জনগণের পাশে থাকার দরকার ছিল সেই ব্যাপারটা তারা করতে পারেনি। এখন আমরা তো বিগত সরকারও দেখলাম, আন্দোলনও ভাই ক্লাস দেখলাম, নিচ্ছি, গণ অভ্যুত্থান দেখলাম, আচ্ছা। এখন বর্তমানও দেখতেছি। তো সব পরিস্থিতি মিলে এখানে আমাদের কিছু পরিবর্তন করা দরকার, যারা আমরা এই সব কিছু ক্লান্তিকালীন সময়, ভালো সময়, খারাপ সময় দেখে আসলাম, সবকিছু মিলে আমাদের একটা দেখা হচ্ছে তো স্যার। তো এখন অবশ্যই বুঝতে পারবো যে জায়গায় জনগণের পাশে দাঁড়ানো উচিত, কিভাবে জনগণের সাথে কাজ করা দরকার। তো এই যদি অবশ্যই আমাদের দরকার পুলিশ ডিপার্টমেন্ট। যাই হোক, আরেকটু গুছানো অ্যান্সার হতে হবে মোটামুটি। তো এখন কথা হলো যে আপনি একজন সাব ইন্সপেক্টর হিসেবে এই যে যে পুলিশের সংস্কার আছে, এখানে আপনি কি কি সংস্কার চান, মানে এসআইয়ের ক্ষেত্রে কি কি সংস্কার চান? শুনতে পাচ্ছেন? জি স্যার। বলছি, একজন সাব ইন্সপেক্টর হিসেবে কি কি স্যার, মানে সুবিধা আপনার চাওয়া উচিত? এখন তো যে সুবিধা আছে, কিন্তু আর কি কি সুবিধা চাওয়া উচিত আপনি জানেন এটা? স্যার প্রথমত দেশের এই পরিস্থিতিতে সরকার আমাকে যেভাবে রাখতে পারবে সেটাই আমি কত আশা করব। দেন যদি সরকার মনে করে যে আমাদের ইমপ্রুভের জন্য আমাদের কিছু জিনিস দরকার, সেটা পরিস্থিতি সিচুয়েশন অনুযায়ী যদি সরকার আমাদের দিতে পারে, আমরা সেই জিনিসটাই এক্সপেক্ট করি। আর সরকার যদি আমাদের দিতে যদি তেমন না পারে, তখন আমাদের এর থেকে বেশি চাওয়ার পাওয়ার কিছু নাই। তবে আমরা
এইটুকুই চাই যে আমাদের যেন জনগণের পাশে দাঁড়ানোর সুযোগটা দেয়, জনগণ কি বলতে চায় কি চায় সেই অনুযায়ী যেন আমাদের কাজ করতে সুযোগ দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে নাইম। শোভন মণ্ডল, কোন এলাকায় বাড়ি? স্যার আমার বাসা খুলনাতে। আপনাদের খুলনায় ছাত্র আন্দোলন কেমন হয়েছিল? কেউ শহীদ হয়েছে? হ্যাঁ স্যার আমাদের খুলনায় শহীদ হয়েছে। তার নাম কি? শহীদের নাম কি? স্যার নাম আমি এই মুহূর্তে বলতে পারবো না, সরি স্যার। আচ্ছা, আপনি কি এই আন্দোলনে যুক্ত ছিলেন? না স্যার আমি আন্দোলনে যুক্ত ছিলাম না। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি কি এই সরকারের পক্ষে না, আগের সরকারের পক্ষে ছিলেন? স্যার না, আমি সবসময় ছাত্রদের পক্ষেই ছিলাম, কিন্তু আমি সরাসরি আন্দোলনে যুক্ত ছিলাম না। আচ্ছা আমি আচ্ছা সবসময় সংস্কার হোক, আর আগের ফ্যাসিস্ট সরকার যেভাবে দেশটাকে ধ্বংস করে গেছে এটা আমি বিপক্ষে ছিলাম। তো আমি সবসময় ছাত্রদের পাশে ছিলাম, কিন্তু আন্দোলনে আমি সরাসরি যুক্ত ছিলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি বলেন তো ফ্যাসিস্ট মানে কি? ফ্যাসিস্ট মানে একটা সরকার দীর্ঘদিন ধরে ক্ষমতা কে কুক্ষিগত করে রাখে, তাদের ক্ষমতা বলে বিভিন্নভাবে তারা ক্ষমতায় থাকতে শুধু কি চায়। সরকার ফ্যাসিস্ট হতে পারে, না কোনো ব্যক্তিও ফ্যাসিস্ট হতে পারে? একজন ব্যক্তিও ফ্যাসিস্ট হতে পারে। আচ্ছা ঠিক আছে শোভন। এমডি মমিন হোসেন, আসসালামু আলাইকুম। আপনার পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মমিন হোসেন, আমি নওগাঁ জেলা থেকে বলছি। আমি পড়াশোনা শেষ করেছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর থেকে। আমার ডিপার্টমেন্ট হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। আচ্ছা, এবার আমরা জানি যে ছাত্র আন্দোলনের একটা বড় ভূমিকা পালন করছে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয় বা রংপুরের ওখানের জায়গাটা। তো এক্ষেত্রে আপনার ভূমিকা কী ছিল? স্যার আমি যেহেতু স্যার একজন চাকরির প্রার্থী ছিলাম স্যার, আমি সরাসরি আন্দোলনে ছিলাম না, মানে নিউট্রাল পজিশনে ছিলাম আর কি। মানে এটা আপনার ভালো ছিল উত্তরটা, নিউট্রাল না বলে যে স্যার আমি আন্দোলনে সরাসরি যুক্ত হইনি, তবে এই আন্দোলনকে আমি সমর্থন করেছি। স্যার আচ্ছা। আমার যারা বন্ধু বান্ধব বা ছোট ভাই ব্রাদার ছাড়া আন্দোলনে ছিল, আমি তাদের স্যার নিয়মিত খোঁজ খবর নিয়েছি স্যার। রংপুরে শহীদ হয়েছে কয়জন? স্যার রংপুরে স্যার 3 জন স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রধান উপদেষ্টা আর প্রধানমন্ত্রী এই দুইজনের ভিতর পার্থক্য কি? প্রধান উপদেষ্টা স্যার বিপ্লবের পর স্যার প্রধানমন্ত্রীর যে পদটা ফাঁকা ছিল স্যার, এটা স্যার প্রধান উপদেষ্টা দ্বারা স্যার পূরণ করা হয়েছে আর কি। আচ্ছা, না এটা বিষয়ে আরেকটু জানতে হবে যে আসলে যখন অন্তর্বর্তীকালীন সরকার থাকে তখন তার যদি কোনো কেউ প্রধান হয় তখন তাকে উপদেষ্টা বলা হয়, আর প্রধানমন্ত্রী সাধারণত নির্বাচিত হয় কোনো দেশে, সেটা তার সংবিধান অনুযায়ী হয়, এভাবে বলতে পারেন সংবিধান অনুযায়ী নির্বাচিত হয় সরকারকে আর কি প্রধানমন্ত্রী বলা হয়, আর অনির্বাচিত যদি অন্তর্বর্তীকালীন কোনো কিছু আসে তখন তাকে উপদেষ্টা বলা হয়। উপদেষ্টা আচ্ছা, ইউনুস বানামটা বলেন তো বাংলায়। রস্বই রসৌ দন্তান্নয়কার সু দন্ত স। হলো আপনারা বলেন কি হয়েছে, বানান হয়েছে? ইউনুসের দীর্ঘ লেখে উনি, বুঝলেন, দীর্ঘও লেখে। আচ্ছা ঠিক আছে, এরপরেও আপনি পুলিশে আসতে চাচ্ছেন, পুলিশে যোগদান করবেন? জি স্যার, অবশ্যই স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। জীবন দে।
হ্যাঁ, আপনার এলাকা কোথায়, বাড়ি কোথায়? স্যার আমি চট্টগ্রাম জেলা থেকে বলছি স্যার। আমি চট্টগ্রাম। চট্টগ্রাম জেলা থেকে বলছি, আমি চট্টগ্রাম কলেজ থেকে স্যার অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করছি স্যার। আচ্ছা আচ্ছা, ছাত্র আন্দোলনে আপনার ভূমিকা কি ছিল? স্যার আন্দোলনে স্যার আমি নৈতিকভাবে সমর্থন দিয়েছিলাম স্যার, কিন্তু স্যার আমি সরাসরি স্যার অংশগ্রহণ করতে পারিনি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আম, আপনাদের চট্টগ্রামে কয়জন উপদেষ্টা আছে? আর আমাদের চট্টগ্রামে স্যার বর্তমানে প্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আছে স্যার। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির নাম কি? দুঃখিত স্যার, এই মুহূর্তে স্যার মনে করতে পারতেছি না স্যার। আচ্ছা আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাড়ি কি চট্টগ্রাম জানেন? স্যার সম্ভবত স্যার, আমার তো এই বিষয়ে স্যার জানি না। আচ্ছা আচ্ছা। তো আপনার পুলিশ হওয়ার যথেষ্ট মন মানসিকতা আছে? অবশ্যই স্যার, আমার পুলিশ হওয়া স্যার আমার একটা স্বপ্ন, এবং আমি স্যার এটার জন্য খুবই ধৈর্যশীল, এবং আমি ছোটবেলা থেকে স্যার যে কোনো কাজে নেতৃত্ব দিচ্ছি স্যার। আর আমার যে কোনো সমস্যা মোকাবেলা করার সেই ধৈর্য এবং সামর্থ্য স্যার আমি আছে বলে মনে করি, সেই জন্য স্যার আমি পুলিশে আসার যোগ্যতা আছে বলে মনে করি স্যার। আচ্ছা, পুলিশ সংস্কার কমিশন এটার প্রধান কে? স্যার বর্তমান যিনি আছে স্যার, উনি জনাব আইজিপি জনাব মনিরুল ইসলাম স্যার। না না, এটা আমি বলছি যে পুলিশ সংস্কার কমিশনের প্রধান কে? উনি তো আইজিপি, আইজিপি মইনুল ইসলাম। কমিশনার স্যার জসীমউদ্দিন স্যার মনে হয় স্যার। আচ্ছা, যাই হোক, এভাবে আন্দাজে উত্তর দেওয়া যাবে না জীবন দিয়ে। ওই মোটামুটি আপনি ওই যে ওটা জানেন না যে স্যার আমার নামটা মনে পড়ছে না, আমি জানি কিন্তু মনে পড়ছে না, এভাবে ওই যে কি ঠিক আছে। স্যার দুঃখিত স্যার। আচ্ছা ঠিক আছে জীবন দে, ওকে। ইমরান হোসেন, ইমরান এইচ এম ইমরান। হ্যাঁ ইমরান, আপনি কোথা থেকে বলছেন? জি স্যার। আপনার এলাকা কোথায়? স্যার আমি বরিশাল রেঞ্জের। আচ্ছা আচ্ছা, বরিশাল, বেশ ভালো। বরিশাল কোন জেলা? স্যার পটুয়াখালী জেলা। আচ্ছা আচ্ছা, আপনাদের এলাকায় কোনপন্থী লোক বেশি? স্যার শুনতে পাইনি স্যার, আরেকবার যদি স্যার বলেন। বলছি কোনপন্থী লোকজন বেশি আপনাদের এলাকায়? স্যার আমাদের এখানে হচ্ছে স্যার বিএনপি এবং জামাত বলেন এবং আওয়ামী লীগ স্যার আসলে উভয়ই আছে। আসলে ওইরকম জরিপ করা হয়নি আসলে সব। আচ্ছা, আপনাদের জেলায় আপনি এই ছাত্র আন্দোলনের এই যে ছাত্র অভ্যুত্থান হয়েছে, এটা কয় তারিখে হয়েছিল? স্যার এটা হচ্ছে 2 জুলাই থেকে স্যার শুরু হয় এবং 5 আগস্ট স্যার এটা মানে শেষ হয়। আপনি তখন কোথায় ছিলেন? স্যার আমি বরিশালে ছিলাম। ওই বরিশালের অবস্থা কি ছিল? বরিশালের ভূমিকা কি? স্যার বরিশালের এখানে অনেক ভূমিকাই ছিল। সকলে হচ্ছে প্রতিদিনই মানে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আন্দোলনে ছিল এবং ফ্রন্টলাইনার হিসাবে অনেকেই ছিল, আমিও ছিলাম কিছুদিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন পুলিশ সংস্কার এটা বলতে আপনি কি বুঝেন? সংস্কার মানে হচ্ছে পূর্বের অবস্থা থেকে নতুন একটা অবস্থার উন্নীত করা, যেটা হলো পূর্বের অবস্থার মানে পরিবর্তনটা হচ্ছে খুব মানে আইনানুগ এবং হচ্ছে সামঞ্জস্যতাপূর্ণ থাকবে, যা স্বাধীন এবং নিরপেক্ষ থাকবে। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। আচ্ছা বলেন তো, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার নাম কি? স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছে জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম বা তৌহিদুল হোসেন। তৌহিদুল ইসলাম বা তৌহিদুল হোসেন। আমার যদিও হাসি পাচ্ছে, মানে এর জন্য যে আপনি যেভাবে বলে যাচ্ছেন আর কি, খারাপ না, কিন্তু এভাবে বললে তো সমস্যা। ঠিক আছে, তৌহিদুল ইসলাম বা তৌহিদুল হোসেন, কথাটা কি ঠিক আছে? আপনারা কি বলেন? না সরি স্যার। আচ্ছা, দুঃখিত স্যার। কে ছিল? জনাব মোহাম্মদ তৌহিদ লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। ভেরি গুড ভেরি গুড। স্বরাষ্ট্র উপদেষ্টা, এটা না পররাষ্ট্র হলো তৌহিদুল ইসলাম। ঠিক আছে, সরি স্যার, সরি।
ওকে, সমস্যা নাই ইমরান, আপনি তো ভালোই মোটামুটি চালু আছেন। তারপরও আমরা এখন যে চলে যাই ফাহিম চৌধুরী, মিস্টার ফাহিম চৌধুরী, জনাব ফাহিম চৌধুরী, কি অবস্থা আপনার? জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো এখন আপনি কোথায় আছেন? মানিকগঞ্জ? স্যার আমার জেলা হচ্ছে মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ, আচ্ছা আচ্ছা। জি স্যার। তো আপনি এখন কোথায় অবস্থান করছেন? এই আন্দোলনের সময় কোথায় অবস্থান করছিলেন? আমি তো ঢাকাতেই অবস্থান করছি, ঢাকার শাহজাহানপুরে। আচ্ছা আচ্ছা, আন্দোলনে কোথাও গিয়েছিলেন? স্যার আন্দোলনের সময় আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল, মানে একবার গিয়েছিলাম শাহবাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিপ্লব এখানে অনেক সময় বলে যে স্বাধীন হয়, বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়। কয় তারিখে স্বাধীন হয়? 5ই আগস্ট। আচ্ছা, এইটাকে এই 5ই আগস্টের আর এক নাম কি বলে? স্যার এটাকে 36শে জুলাই বলে আখ্যা দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, আপনি কয়েকজন সমন্বয়কের নাম বলেন তো। সমন্বয়ক আসিফ নজরুল। আসিফ সমন্বয়ক আসিফ নজরুল। সমন্বয়ক নাহিদ ইসলাম। সমন্বয়ক সার্জিস আলম। যাই হোক, মোটামুটি স্যার, আর মনে আপনি হচ্ছে না মোটামুটি স্যার। ভালোই বলছেন, কিন্তু আমি ভাইবা ক্লাসে আমি আসলে অনেক মজা পাই, বুঝছেন। আমি নিজেও মানে আমি জানি যে আমি নিজে যদি উত্তর দিই আমিও অনেক সময় উল্টাপাল্টা উত্তর দিয়ে দিব, বুঝছেন। কারণ প্রশ্ন করা ইজি কিন্তু উত্তর দেওয়া কঠিন, কারণ ওটা শুনতে হয়, তারপর সেটা প্রসেসিং করতে হয়। তো এর জন্য অনেক সময় জানা প্রশ্ন আমরা ভুল করে বসি, তাই না? ওকে, জি স্যার। আচ্ছা। তারপরেও সমন্বয়কের ভিতর কয়জন উপদেষ্টা হয়েছে? স্যার 2জন উপদেষ্টা হয়েছে। আচ্ছা আচ্ছা, কোন মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছে তারা? স্যার একজন হচ্ছেন জনাব নাহিদুল ইসলাম। জনাব নাহিদুল ইসলাম তিনি হচ্ছেন। আচ্ছা আচ্ছা আর হচ্ছে আচ্ছা, ঠিক আছে, ওকে, ক্রীড়া এগুলো উপদেষ্টা, জেনে ক্রীড়া নেবেন। মন্ত্রণালয়। আচ্ছা, এগুলো জেনে নেবেন, আর একটু জেনে নেবেন ভালো করে। বাপ্পি ভাই, বাপ্পি ভাই। জি স্যার, নমস্কার, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা আপনার? এই তো স্যার, আছে মোটামুটি। আচ্ছা, কোন এলাকা থেকে বলছেন? স্যার আমার রেঞ্জ হচ্ছে খুলনা, ডিস্ট্রিক্ট হচ্ছে যশোর। আচ্ছা আচ্ছা, যশোর জেলায় কোনো উপদেষ্টা আছে? আমার জানা মতে নাই স্যার। আচ্ছা আচ্ছা, আপনি এখন বলেন যে সমন্বয়কদের মধ্যে যে দুইজন আছে তাদের নাম কি? স্যার জনাব নাহিদ ইসলাম আছেন, উনি আসলে তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়, আর জনাব আসিফ উনি হচ্ছে ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়। এই দুইজন যে এত অল্প বয়সে উপদেষ্টা হলো, এই ক্ষেত্রে আপনার মানে অনুভূতি কি? এখন অনুভূতি স্যার, যেহেতু বাংলাদেশে যেটা আমরা যেটাকে স্বাধীন বলছি, এটার পক্ষে যেহেতু ছাত্রদের অনেক অবদান ছিল, এবং তাদের লিড টিচার কিনারাই আসিফ এবং সার্জিস আলম সহ আরো অনেকে উপদেষ্টা ছিলেন, যার জন্য আর কি তারা আসছে স্যার, মনে হয় আর তাদের এই পজিশনটা মোটামুটি ভালো আশা করা যায় স্যার, সমর্থন করি স্যার। আচ্ছা আচ্ছা, মোটামুটি শব্দটা না নাই ভালো, আর একটু গুছিয়ে বলা যাবে যে যেহেতু ছাত্র আন্দোলনের ক্ষেত্রে এটা ছাত্রদেরই আন্দোলন, এবং যুব সমাজ এবং এই যে যে বিষয়গুলো, ঠিক আছে। মানে এখানে আমরা জানি সুকান্ত কবি 18 বছর বয়স, মানে গড়ে পড়তায় এই যে নতুন প্রজন্ম যে নতুনভাবে সব কিছু করতে পারে, মানে এরা কিন্তু কারো থেকে কম করছে না, কোনো জায়গায় যে খারাপ কিছু করছে তা না, তারা আরও খুব ভালো করে পরিচালনা করতে পারছে। সব মিলিয়ে এটা আমাদের বাংলাদেশের জন্য একটা নতুন একটা কি বলা যায়, আর একটু ভালো করে গুছিয়ে বলবেন, হয়ে যাবে দেখবেন। তো বাপি, আপনি এখনও পুলিশে আসতে চাচ্ছেন, কারণটা কি? এখন স্যার প্রথমত স্যার আমার স্বপ্ন হচ্ছে পুলিশের চাকরি করা ছোট থেকে আর কি, যার জন্য প্রধানত মেইনলি কারণ। আর দ্বিতীয়ত হচ্ছে স্যার, যেহেতু আমি রিটেনে পাস করেছি, ফিজিক্যালি ভাবে ফিটনেস আছি, এবং আশা করি ভাইবা তো মোটামুটি ভালো করতে আচ্ছা পারি, আচ্ছা, সেজন্য আর কি আমি আশা করি পুলিশে আসার মেন প্রধান উদ্দেশ্য। ঠিক আছে বাপ্পা, ভালোই বলেছেন, আর একটু স্পষ্ট করে বলবেন, যদিও রাত হয়েছে, হতে পারে এটা সমস্যা একটা। পারভেজ, ওকে স্যার। পারভেজ কি ঘুমিয়ে পড়ছেন? আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আপনি বলেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের নাম কি?
সেনাপ্রধানের নাম হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান। আচ্ছা আচ্ছা, আপনি আপনার নামে কি কেউ সেনাবাহিনীর প্রধান ছিল নাকি? জি স্যার, ছিল পাকিস্তানের 10ম প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, বাংলাদেশের বর্তমানে সেনাবাহিনীর ভূমিকাটা কি, এটা কিভাবে দেখেন? স্যার এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ এই মুহূর্তে যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে, যেহেতু পুলিশ বাহিনী মানসিকভাবে একটু ভেঙে পড়েছে, এই মুহূর্তে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ভালো একটা সিদ্ধান্ত আমি মনে করি স্যার। ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়াটা খুব ভালো সিদ্ধান্ত। আচ্ছা আচ্ছা, যাই হোক, এই যে আপনি ভালোই বলছেন এক হিসেবে, কারণ সেনাবাহিনী যদি ইতিবাচক না থাকতো হয়তো এই সরকার পরিবর্তন হতো না। আর জনগণের স্বার্থে এটা পরিবর্তন হয়েছে, গড়ে পড়তে সেনাবাহিনীর ভূমিকা অনেক বেশি প্রশংসামূলক, এই তো। আচ্ছা, এখন আপনি বলেন যে সেনাবাহিনী পুলিশ এরা কি একটা মানে মানে দুইটা আলাদা বিষয় হয়ে গেছে, এদের কি মারমুখী অবস্থানে দাঁড়িয়েছে, বা এটার অনুভূতি কি আপনার? স্যার আমার মনে হচ্ছে দুজনের কাজটা একই উদ্দেশ্য, কিভাবে তারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করতে পারে, এই উদ্দেশ্যে দুজন কাজ করতে, তারা একই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য একে অপরের সহযোগী হিসেবে কাজ করতেছে, আমি যেটা মনে করি। ওকে পারভেজ, ঠিক আছে, আপনারা মোটামুটি চালু আছেন, কেউ আপনারা এত হতাশ হচ্ছেন কেন? আমি মনে হয় যে যারা ভালো করবেন, আমার মনে হয় আপনারা যারা টুকটাক আমার ক্লাসগুলো শুনছেন, আপনারা রেকর্ড করা ক্লাস কিন্তু এখানে আছে, প্রায় 7টা 8টা 10টা আছে, একটু আপনারা প্রিভিয়াস এগুলো দেখবেন, মানে আমি টেলিগ্রাম গ্রুপে সবগুলো দিয়ে দিয়েছি, অন্তপক্ষে 7টা 8টা ক্লাস হয়তো আছে একদম শুরু থেকেই, সেখানের কিছু কন্টেন্ট চেঞ্জ হবে। আজকে আমি আপনাদের এই ক্লাসগুলো রেকর্ড করছি, হ্যাঁ, তো সেখানে আমি এইগুলো আপনি আপলোড করে দিব, ওগুলো ওখান থেকে আপনারা দেখে নেবেন আশা করি। আর আমি আজকে যে ভাইভাতে নিলাম আমি নিজেই সন্তুষ্ট এই আজকের ভাইভাতে। আপনারা কি বলেন যে এই যে প্রশ্নগুলো করছি এগুলো করতে পারে? জি স্যার, রিলেটেড প্রশ্ন স্যার। মানে আমার কাছে মনে হয় আমি কষ্ট করতেছি যদিও এই ক্ষেত্রে, কিন্তু আমি উল্টাপাল্টা খুব বেশি প্রশ্ন করি নাই, মানে আমার মনে হয় যে এই ধরনের প্রশ্ন হতে পারে মেবি, বুঝছেন? তো তো সব মিলিয়ে মানে বর্তমান যে কন্টেন্ট আপনারা যারা শুনছেন বা পরে শুনবেন, আমার মনে হয় এই কন্টেন্ট থেকেই একটু অন্যদিকে হেরফের উল্টাপাল্টা হয়ে এভাবেই কিন্তু প্রশ্নগুলো হবে। তো আশা করি আজকের ক্লাসে আপনারা উপকৃত হলেন। আর পরবর্তী সময় আপনারা প্রয়োজনে যারা আপনাদের এখানে ব্যাচমেট আছে বা আমার এই পেইড ব্যাচে যারা আছে ওদেরকে আমি রেকর্ড করার এই ভিডিওটা দিব, ওদেরকে দেখতে বলিয়েন, ঠিক আছে? তাহলে উপকার পাবে বলে আশা করি, ঠিক আছে? আচ্ছা, আর কেউ কিছু বলবেন? আমি মোটামুটি শেষ করতেছি আজকে। স্যার আমাদের রিটেনের মার্কটা স্যার কতটা ভ্যারি করবে স্যার আমাদের ভাইভাতে, মানে পাস বা ফেলের বিষয়টা রিটেনের এটা হলো কি যে এবার আমি আগেও বলেছি যে এবার কিন্তু আপনাদের রিটেনটা একটু কঠিন হয়েছিল, তো সেক্ষেত্রে 150-এর বেশি মার্ক পেলে আমার কাছে মনে হয়, আমরা তো এখন এগুলো সব আন্তাজে বলতে হয়, যদিও আমি মোটামুটি একটু অভিজ্ঞ আছি এর জন্য আমার কাছে মনে হয় যে আপনি যেহেতু ভাইভায় 50 নম্বর, এখানে একটু হালকা পাতলা একটু ভালো করলে পর আপনাদের চাকরি হওয়ার সম্ভাবনা যে কারো হতে পারে, কারণ যেহেতু 3000-এর ভিতর ধরেন ন্যূনতম 500 নিবে, তো তার মানে এখানে ঢুকে পড়া খুব বেশি কঠিন কিন্তু না, ঠিক আছে? কারণ 3000-এর ভিতরে 500 মানে কি আপনার কত পার্সেন্ট দাঁড়ায়? যদি 700 হয়ে যায় তাহলে তো আরও ভালো, বুঝলেন? 700 হতে পারে, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু দেখেন হিউজ একটা সম্ভাবনা কিন্তু আপনাদের ভিতর আছে। তো তাহলে তো ভালো ভাই। এখন আপনার মতো করে আপনি ধরলেন 160, কিন্তু আপনি পেলেন তার চেয়ে কম, বলা তো যায় না, ঠিক আছে? তারপর মনে করেন কেউ ভাবলো যে 150 কিন্তু সে পেয়ে গেল 160, কারণ সব সময় যে সবার পারসেপশন ঠিক হবে এমন না, এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম, বুঝতে পারছেন? তবে আমি মনে করি 150-এর উপরে যাদেরই আছে বা আশেপাশে আছে তাদের সবারই সম্ভাবনা আছে, এর জন্য আপনারা ভাইবাটা একটু ভালো করে দেন। ওকে। আচ্ছা, সারদাতে কি হচ্ছে যে 1 বছর ট্রেনিং হয়, ওই সময় হচ্ছে কি বাড়ি থেকে টাকা নিতে হয়? ওখানে আপনাদের একটা নির্দিষ্ট ভাতা দেওয়া হয়, ওটা আগে ভাতাটা একটু কম ছিল, এখন মনে হয় 8-9 বা 10,000 করছে। ওই ভাতাতে আপনাকে খাওয়ান খরচটা, তারপর ওই যে চুল কাটার খরচ বা অন্যান্য জামা পোশাকের খরচ, এইগুলো মিলে ঠিলে চলে যায়। আপনি যদি একদম নর্মাল ওয়েতে চলেন ওই খরচ দিয়ে চালাতে পারবেন, হালকা পাতলা 1-2 হাজার টাকা হলেও আপনি চলতে পারবেন। এখন যারা মনে করেন ভিআইপি, যাদের খাওয়া দাওয়া বেশি লাগে, যাদের অবস্থা ভালো, তারা তো খায় আর খায়, কলা খায়, ছোলা খায়, রুটি খায়, বুঝেন না ব্যাপারটা? এই আর কি। এখন মনে করেন
হ্যাঁ বলেন। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হচ্ছে যে অনেকে বলতেছে যে আইডি কার্ডের সাথে মানে আমরা যে অ্যাপ্লাই করার সময় যে ছবিটা দিয়েছিলাম ওই ছবির সাথে আমাদের ফেসের মিল থাকতে হবে ভাইবা বোর্ডে। তো ফেসে তো ধরেন দাড়ি ছিল বা মুখ ছিল ওইভাবে, তো এখন আমি ভাইবা বোর্ডে ওইভাবে যেতে হবে, বা আমি যদি ক্লিন শেভ করে যাই তো ছবির সাথে যদি ফেস না মিলে তাহলে এখানে কি প্রবলেম হবে নাকি এই বিষয়টা স্যার? না, এখন এইগুলো প্রবলেম নিয়ে কেন টেনশন করেন, যে স্যার ওই সময় আমি আসলে আমার হুট করে আমার ওই সময় ছবি ছিল না, আমি অ্যাপ্লাই করে ফেলেছি, এখন আমি এই অবস্থা। আর এগুলো বলে না, আর যদি বলেও বসে তা আপনার আপনার নর্মাল একটা অজুহাত দিতে সমস্যা কি, সমস্যা আছে কোনো? যে স্যার ওই সময় আমি ছবিটা দিয়ে ফেলেছি, তো এর এর জন্য এখন কিন্তু স্যার আমি মূলত এভাবেই থাকি, এই আর কি আমি। সেটাতেই থাকি হুম, সবসময়। আচ্ছা। হ্যাঁ ওই সময় ছবি ছিল না, আমি দিয়ে ফেলেছি। বেতনটা কখন থেকে শুরু হয়, মানে মূল যে বেতনটা পাই? এটা আপনারা ওই 1 বছর আপনাদের দেখেন, আপনাদের কপাল ভালো হতেও পারে, আমি শিওর না, যদি এই সংস্কার চেঞ্জ হয়, আমি জানি না আপনাদের কি হবে কি না। আমাদের একটা দাবি আছে বুঝলেন, আমরা যে ওই যে পুলিশে তো সংস্কারের জন্য আমরা কিছুটা ছিলাম, আমরা পুলিশটা তো কর্মবিরতিতে ছিলাম জানেন তো। তো ওই কর্মবিরতির আমি আমি নিজেও কিন্তু আমি এই একটা দাবি উপস্থাপন করছিলাম যে অবশ্যই এসআই সার্জেন্ট যেমন প্রথম থেকেই জয়েন হয়ে যায়, হ্যাঁ আপনারা তো এসআই জয়েন হয়ে যান না, আপনারা তো যান জাস্ট একটা ক্যাডেট হিসেবে বুঝলেন। তো যারা সার্জেন্টরা কিন্তু যোগদান করে তারপর ট্রেনিং করতে যায়, এখন এর জন্য তারা বেতন রেশন সব কিছু পায়। আর এসআইরা ওই জন্য খালি একটা ভাতা পায়। এর জন্য আমি বলেছিলাম যে কনস্টেবল বা এসআই যারা আছে এদেরকে প্রথম থেকেই ট্রেনিং থেকেই বেতন দেওয়া হোক, এটা একটা আমাদের দাবি। এখন এটা আপনাদের জন্য আমরা এই কাজটা করছি, এখন দেখা যাক কি হয়। এটা যদি এই সংস্কারটা এটা অনেকে এটা নেওয়া উচিত ভাই। আমার কথা হচ্ছে কি, যা চাকরি হওয়ার পর কত জায়গায় কত টাকা চলে যায়, অথচ এই জায়গা কিছু আমরা যারা এই চাকরিতে আসে খুব বেশি বড় লোক তো এখানে আসে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা চাকরি পাওয়ার পর ট্রেনিং করার সময় আমরা যদি ওই সময় বেতন না পাই তো তখন আমাদের কষ্ট হয়ে যায়। আর ওই জায়গায় যদি আমরা বেতন পাই, দেখেন অনেক এই যে যারা সার্জেন্ট আছে ওরা 1 বছর এই বেতনটা পায়, ওই বেতন দিয়ে তো ঘর সংসারও চালাতে পারে, ওই সময় ঘর মানে ওরা কিন্তু মোটামুটি ঠিক হয়ে যেতে পারে। ওই 1 বছরেই টাকা তো ওরকম খরচ হয় না, ওটা দিয়ে ওরা জমিয়ে ওরা কিন্তু মোটরসাইকেল কিনে ফেলে বেশিরভাগই। মনে করেন 1 বছরে 2 লাখ টাকা জমিয়ে মোটরসাইকেল কিনে ফেলতে পারে ওই বেতনের টাকা দিয়ে। আর আর আমরা যারা এসআই এরা, আমি দেখেন আমি এখন পর্যন্ত একটা মোটরসাইকেল কিনতে পারি নাই, বা যাই হোক এটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ওইরকম যদি হতো তাহলে কিন্তু আমি পারতাম, ঠিক আছে। কিন্তু আসলে এইগুলো আমাদের করা উচিত, কারণ এই সুযোগটা আমাদের কেন দিবে না। সেই আসলে কি সেই ব্রিটিশ আমলের যে নিয়ম, তখন সার্জেন্ট হতো লম্বা লম্বা, ওই যে ব্রিটিশরা সাধারণত সার্জেন্টের দায়িত্ব পালন করতো, এর জন্য ওদের বেতন প্রথম থেকে দেওয়া হতো। আর এসআই হতো এই বাঙালিরা বা এই উপমহাদেশের ভারতীয়রা, তো এর জন্য তাদের বেতন দেওয়া হতো না। এই বৈষম্য সেই দীর্ঘদিন থেকে চলে আসছে, এটার এই আইন কখনো পরিবর্তন করে নাই। আর আমরা যারা আছি এরা তো পুলিশ লেভেলের এমন কোনো পর্যায়ে না, বুঝেন না, আমাদের কথার তো কোনো দাম নেই। আর ওরা যারা এসপিরা যারা আসে বা যারা আসে না কেন, এরা তো মনে করেন প্রথম থেকেই এদের বেতন টেতন সব কিছু পায়, এটা সেটা পায়। আমাদের এইগুলো নিয়ে কারোই কোনো নাই, মাথা ব্যথা নাই। তবে এই বিষয় নিয়ে আমরা কথা বলেছি, বিশেষ করে আমি তো বলেছি এই দাবি উপস্থাপন, আমি সবাইকে বলছি যে এটা বলা উচিত। তারপর অনেকেই বলছে, এখন এটা হয়তো এক সময় হয়ে যেতে পারে, হওয়া উচিত। আপনাদের ছাত্র আন্দোলন যারা করেছিল এই দাবিগুলো করা উচিত ছিল আর কি, বুঝছেন। আমরা তো এখন কোনো পাওয়ারফুল কেউ না, আপনারা এখন যারা আছেন আপনাদের কিন্তু শক্তি আছে, আমাদের কিন্তু কিছু নাই, বুঝলেন। একটা জিনিস জানার ছিল স্যার, এটা বলেন বলেন। কৌতূহল আর কি স্যার, যে পুলিশের সিনিয়র স্যাররা যারা আছেন ওনাদের যদি মেডেল যদি 2বার দেওয়া হয়, আমরা তো সবাই তো জানি বার বলা হয়, কিন্তু যদি স্যার সাপোজ ধরেন 3বার যদি কেউ পায়, 3বারের বেশি, তাহলে কি বলা হয়? ও ভাই এগুলো তো আমি জানি না রে ভাই, কি বলা হয় আপনি বারবার বলবেন, ঠিক আছে। কি মানে এটা কি করার, মানে ওই বার বললেই হয়ে যায়, বুঝলেন। বুঝতে পারছি আর কি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমার কথা হচ্ছে কি আমি নিজেও একটু ব্যস্ত আছি, আর আমি তো ওই 42তম কোর্সটাও করাচ্ছি, নিজেরও 46তম বিসিএসটা আছে, শেষ বিসিএস কি হবে জানি না, আসলে একটা ফাঁদে পড়ে গেছি, ওভারঅল জীবনটা যে কি হয়ে যাচ্ছে। যাই হোক, তারপরে আপনারা যারা 42তম এসআই দেওয়ার সুযোগ পাবেন, আমি তো আপনাদের ওই কোর্স টোর্স টুকটাক আগে অত ভালো করাতে পারিনি, আসলে ওই যে 5টা সাবজেক্ট একা একা নেওয়া, বুঝলেন। তো
তো ওভারঅল সব কিছু টুকটাক মিলিয়ে অনেক বেশি ছিল, ভালো খারাপ মিলেছিল। এখন নতুন করে আবার একটু শুরু করতেছি নিজেকে আবার। এখন এইটাই হয়তো আমার শেষ কোর্স হতে পারে, কারণ পোস্টিং ভালো অন্য জায়গায় হয়ে গেলে হয়তো হবে না। তো আপনাদের বন্ধুবান্ধব যদি কেউ ভর্তি হতে চায় বলবেন, আর আপনারাও যদি কেউ হন নতুন করে আবার যে মনে না আমি এটাও দিব, ভালো করে বলা তো যায় না কার কী হবে, আপনারা যোগাযোগ করবেন, আসবেন, ঠিক আছে? বুঝি নাই ভাই। বললাম পরবর্তী ক্লাসটা কবে বা কখন নেবেন একটু জানিয়ে দিয়েন, আবার 2000 মধ্যে নিলে ভালো হয়। না আপনাদের আমি বলছিলাম 2-3টা ক্লাস নিব, আসলে ওই আপনাদের আর 2টা ক্লাস মনে করেন নিব না, ওইর ভিতর এই যে 14 তারিখের আগেই আর 2টা ক্লাস নিয়ে আমি মোটামুটি এটা বাদ দিব আর কি। তো আমার মনে হয় যে আশা করি এর ভিতর আপনারা যারা একদম দেননি ভাইবা, টুকটাক একটু সমস্যা আছে, এরা 2-1টা মক ভাইবা দিয়েন, আপনারা যাতে কষ্ট না পান। তো ওভারঅল আর ক্লাস তো আগে টুকটাক করছি, ওইগুলো নিয়েন। আর আজকের ক্লাসটা আশা করি যারা শুনবেন বা মোটামুটি যতটুকু আছে মোটামুটি হলেও আপনাদের অনেক উপকার হবে বলে মনে করি, ঠিক আছে? স্যার 14 তারিখের আগেই তাহলে এই দুটো নিয়েন, যেমন আমার ভাই হচ্ছে 15 তারিখে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আজকে কয় তারিখ চলে দেখি আমি আপনাদের আপনারা একটু 9 তারিখে চলে আসছে। আপনারা ওই যে মব জাস্টিস সম্পর্কে যদি একটু বলতেন স্যার, একটু উপকার। মব জাস্টিস বিষয়টা হলো কি যে জনগণ কর্তৃক বিচার, বুঝলেন? জাস্টিস মানে বিচার, আর মব মানে হলো জনগণ। এখন এই জনগণ কর্তৃক মানে উশৃঙ্খল জনগণ কর্তৃক বিচার। মনে করেন আপনি কেউ একজনকে হুট করে মনে হলো যে এই যে চোর, মনে করেন ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারছে যে চোর, মনে করেন সবাই মিলে তারা নিজেরাই একটা বিচার করে তাকে মেরে ফেললো, এটাকে বলা হয় মব জাস্টিস। আর এটাকে এই মব জাস্টিস এটা তো ঠিক না, এইটাই আর কি মব জাস্টিস, বুঝতে পারছেন? স্যার ফ্যাসিস্টের বাংলা কি হবে? ফ্যাসিস্ট তো স্বৈর শাসক টাইপের না, এটা আসলে স্বৈর শাসকই তো মনে হয় না, কি যেন না ফেসিবাদ। ফেসিবাদ তো অন্য আরেকটা বিষয়। তবে ফেসিবাদ বিষয়টা হলো কি ওই যে ও যেটা বলেছিল যে মূলত হলো যে কর্তৃত্ববাদী সরকার, সে নিজের মতো করে সব কিছু মানে একদম নিজের মতো করে নিয়ে নিজের ক্ষমতা নিজে ব্যবহার করার জন্য একটা গ্যাং তৈরি করে নিজের মতো করে চলে, নিজের স্বাধীনভাবে চলে এবং জনগণকে নিয়ন্ত্রণ করে, বা জনগণ হোক বা যাই হোক আশেপাশে সবাইকে সে নিয়ন্ত্রণ করে। ফ্যাসিস্ট তো সরকারও হতে পারে, ব্যক্তিও হতে পারে, যখন সে নিজের মতো করে যা ভাল লাগে তাই করে, ঠিক আছে? এগুলোই আর কি। স্যার একটা রিকোয়েস্ট স্যার, ভাইবা শুরু হয়ে গেলেও যদি 2-1টা দিন আমাদের একটু সবাইকে জয়েন করে। আমি তো ভাই আসলে চাই কিন্তু আসলে আমার কষ্ট হয়ে যায় ভাই, পরিশ্রম হয়ে যায়। আর মেইন হচ্ছে কি আপনাদের ওই 42তম একজনের অভিজ্ঞতা শেয়ার। আচ্ছা, ওই শেয়ারের জন্য আমি আপনাদেরকে চালু করে দিব না, আপনারা একটু দয়া করে যারা দিবেন আপনারা ওই মেসেঞ্জার গ্রুপে, আপনাদের তো ওই যে টেলিগ্রাম গ্রুপ ওপেন করে দিচ্ছি, মানে ওপেন বলতে কি আপনারা অন্য কাউকে আবার অ্যাড করিয়েন না, তাহলে তো ঝামেলা, বুঝেনি তো। মূল কথা হলো যে ওইখানে যারা যারা ভাইবা যে কয় তারিখে হবে ওইগুলো আপনারা একটু জানবেন কে কে হবে, আর ওদেরকে একটু বলবেন। আর আপনাদেরকেও সবাইকে যে রিকোয়েস্ট করি যাদের ভাইবা হবে আপনারা প্রয়োজন এসে একটু শেয়ার করবেন, 1-2 দিন অন্তপক্ষে 2-3 দিন তো শেয়ার করতে পারেন যাতে বোঝা যায়। তো সেক্ষেত্রে আমি ওই লিঙ্কটা আপনাদের দিয়ে দিব, জয়েন করিয়ে দেবো, আপনারা কথা বলতে থাকবেন, আমি হালকা পাতলা একটু করবো, এরকম 1-2 দিন আমি আপনাদের করবো না। হ্যাঁ, ওকে, জি এটা হলে খুব ভালো হয়। আচ্ছা, তো ঠিক আছে, সবাই টেনশন না করে নিরিবিলি ঘুমান, আর ওই পেপার পড়েন আর নিজে নিজে প্র্যাকটিস করেন, বারবার নিজে নিজে প্র্যাকটিস করেন, গার্লফ্রেন্ডের সাথে হোক, বয়ফ্রেন্ডের সাথে হোক, বন্ধুবান্ধবের সাথে হোক, মোটামুটি প্র্যাকটিস করেন। আর এইভাবে করে দেখবেন যে ভালোভাবে চলবে সব। বলেন গ্রামে আছি তো, আপনি একটু পেপারটা পিডিএফ পাঠিয়ে দিবেন। আচ্ছা হ্যাঁ, ওইটা তো পাঠাতাম অলরেডি, একজনে পাঠাতো আমার এক স্যার, আমিও একটা করছিলাম আগে, তো সেইটা বাদ হয়ে গেছে, আমি দেখি ওইটা পাঠানো যায় কিনা কোনো তালে, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা, শুভরাত্রি।